তো আপনারা লক্ষ্য করেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠিত হয়েছে এবং সরকার গঠনের পরে সরকার 4 মাসের মতো সময় পার করেছে। এই সময়ের ভিতরে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে, দ্বিতীয় অধিবেশন চলছে। দ্বিতীয় অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বাজেট অধিবেশনে বাজেট পাশ করা বা অর্থ বিল পাশ করা। এই বাজেটে সরকারের প্রস্তাবনা আপনাদের সামনে এসেছে। বাজেট পেশ করার আগেই আমরা একটা ছায়া বাজেট পেশ করেছিলাম। বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম, আপনাদের সহযোগিতায় আমরা কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পারছিলাম যে এই বাজেটটা কেমন হবে, কোন কোন জায়গায় বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা রাখার সুযোগ থাকবে। এগুলা চিন্তা করেই আমরা একটা ছায়া বাজেট দিয়েছিলাম এবং সেখানে কতিপয় বিষয় আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম। আমরা যেমনটা ধারণা করেছিলাম এই বাজেট ঠিক এর কাছাকাছি হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে অতীতের সকল বাজেটের চাইতে এর আকার বড়, আয়ের লক্ষ্যমাত্রাও বড়, ব্যয়ের লক্ষ্যমাত্রাও বড়। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও ঘাটতি আছে এবং ঋণ নিতে হবে। উৎস 3টা: আভ্যন্তরীণ খাত, বৈদেশিক ঋণ এবং বৈদেশিক অনুদান। এর বাইরে থেকে আর নেওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে আমরা এখনো আমাদের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি। এর কারণ এটি নয় যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। একটা জাতি 54 বছরে 55 বছরে কোথায় গিয়ে পৌঁছবে এটা জাতি ঠিক করে না। জাতি যাদেরকে ম্যান্ডেট দিয়ে নেতৃত্বের দায়িত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, এটা ঠিক করারও দায়িত্ব তাদের। তো অতীতে 2 ধরনের সরকার আমরা দেখেছি। জনগণের দ্বারা নির্বাচিত যে ফরম্যাটেই হোক নির্বাচিত সরকার, বা যেটাকে আমরা বলি গণতান্ত্রিক সরকার। আর 2টা অধ্যায়ে সামরিক সরকার ছিল। বেশিরভাগ সময় দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে, কিন্তু গণতন্ত্র আজ পর্যন্ত সুদৃঢ় কোনো ভিত্তি পায়নি। প্রথম দিকে মানুষের ভোটের অধিকার হারিয়ে যাওয়ার ফলে জাতি নিজেদের ভোটের অধিকারের প্রতি নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছিল, যে ভোট দিলেই কি না দিলেই কি, রেজাল্ট তো যা হবার তাই হবে। এই ধরনের হতাশার একটা পিরামিডের উপর দাঁড়িয়ে জাতির একজন দরদি, বিচক্ষণ, দায়িত্বশীল তিনি জাতিকে একটা আউটলাইন দিয়েছিলেন, আলো দেখিয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এমনই হবে। নির্বাচনের নামে সেখানে মহড়া হবে, কিন্তু নির্বাচনের রিফ্লেকশন হবে না। অধ্যাপক গোলাম আজম তখন তিনি জামাতে ইসলামের আমির ছিলেন। তার পক্ষ থেকে সর্বপ্রথম বায়তুল মুকাররম উত্তর গেইটে তখনকার ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান, দক্ষিণ গেইটে দক্ষিণ গেইটে জনাব আব্বাস আলী খান তিনি কেয়ারটেকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এরশাদ সাহেবের ক্ষমতা শেষ হওয়ার সময় একটা সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এটা ছিল নন পার্টিসান গভর্নমেন্ট বা অরাজনৈতিক সরকার, নির্দলীয় সরকার। এর প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদ।
প্রফেসর গোলাম আজম কেয়ারটেকার সরকারের যে ফর্মুলাটা দিয়েছিলেন, কার্যত ওই নির্বাচনটা ওই ফর্মুলাই হয়েছে, কিন্তু নামটা কেয়ারটেকার সরকার ছিল না, যেহেতু তখনও এটা সংবিধানে সংযুক্ত হয়নি। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল, যদিও ক্ষমতায় যাওয়ার মতো পর্যাপ্ত আসন তারা ওই সময় অর্জন করতে পারেননি। বাংলাদেশ জামাত ইসলামী তখন